গুড মর্নিং। শুরু করছি অনুষ্ঠান এডুকেশন অনলাইন। এডুকেশন অনলাইনে আমরা বিভিন্ন বিষয় নিয়ে তোমাদের ক্লাস করিয়ে থাকি এবং ক্লাস যারা করান সেই টিচাররা উপস্থিত থাকেন এবং তারা বিভিন্ন বিষয়ের উপর যে বিষয়গুলোতে হয়তো তোমরা একটু দুর্বলতা রয়েছে সেই বিষয়গুলো যেমন থাকে, তার পাশাপাশি যে বিষয়গুলো তোমাদের খুব ভালোভাবে পড়া উচিত সেই সমস্ত বিষয়গুলো নিয়ে তোমাদের সামনে আমরা এডুকেশন অনলাইন অনুষ্ঠানে উপস্থিত থাকি। আজকে আমরা আমাদের ক্লাসে যে বিষয়টি পড়াবো সেটা পলিউশন। ইভিএস এর একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার তোমরা সকলেই জানো এবং এই ইভিএস এর পলিউশন, বিশেষত ওয়াটার পলিউশন নিয়ে আজকে ক্লাস করাবার জন্য সুদেশনা ম্যাম কিন্তু উপস্থিত রয়েছেন আমাদের মাঝখানে। আমরা ক্লাস করবো। সুদেশনাকে তার আগে স্বাগত জানাবো আমাদের অনুষ্ঠানে। আর তোমরা যারা আমাদের অনুষ্ঠান দেখছো অবশ্যই খাতা পেন নিয়ে রেডি থেকো, কারণ এই পলিউশন চ্যাপ্টারটা মেইনলি 9, 10, 11, 12 হলেও এটা কিন্তু অনেক নিচু ক্লাসেও খুব ছোটোভাবে হলেও এই বিষয়টা পড়ানো হয়ে থাকে। কারণ পলিউশন তোমরা সবাই জানো যে এখন খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আমাদের সর্বত্র জলের যেমন পলিউশন হচ্ছে, এয়ারে পলিউশন হচ্ছে, সাউন্ডে পলিউশন হচ্ছে, সব কিছুতে পলিউশন হচ্ছে। কেন, কিসের জন্য এত পলিউশন বাড়ছে এবং এই পলিউশন হলে তার এফেক্টটা কি হতে পারে সেটা কিন্তু আমাদের বইয়ের পাতায় আমরা শিখবো, কিন্তু তার ইমপ্লিমেন্টটা অবশ্যই আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে করবো। একদমই তাই। তাহলে চলো শুরু করা যাক ক্লাস। তো বিষয়টা হলো, আমি একটু প্রথমে একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিই, যেটা হলো ক্লাস 11-12 ইভিএস একটা ভীষণ ইম্পর্ট্যান্ট সাবজেক্ট। যে কোনো স্টুডেন্ট তারা ইচ্ছা করলেই ইভিএস এই সাবজেক্টটি চুজ করতে পারো। তো এই যে ইভিএস এর একটা ভীষণ ইম্পর্ট্যান্ট টপিক হলো পরিবেশ দূষণ, যেটা আমরা পলিউশন নামে জানি। তো পরিবেশ দূষণ তো মানে শুধুমাত্র পরিবেশ দূষণ টপিকটার নাম সেরকম তো নয়, কারণ পরিবেশ দূষণ কিন্তু ভীষণ বড় একটা টপিক, যেখানে অনেকগুলো আবার ডিভিশন চলে আসে। কারণ পরিবেশ দূষণের কিন্তু অনেকগুলো দূষণ আছে যেগুলো আমরা অলরেডি ছোট থেকে জানি। আমরা বায়োলজিতে পড়েছি, আমরা ভূগোলে কিছুটা অংশ পড়েছি যে পরিবেশ দূষণের ক্ষেত্রে যেগুলো ভাগ থাকে সেটা হলো জল দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ, মাটি দূষণ, এরকম প্রচুর ধরনের ভাগ আছে। তো এই পরিবেশ দূষণ আমরা ভূগোলে তো পড়েই এসেছি ছোটোবেলায়, প্লাস আমরা বায়োলজিতে কিছু পড়েছি, যেরকম এই পরিবেশ দূষণ থেকে কী কী ডিজিজ হয়ে থাকে, এই সব জিনিসপত্র আমরা বিক্ষিপ্তভাবে পড়েছি। তো ক্লাস 11-12 জন্য কিন্তু এই পরিবেশ দূষণ টপিকটা ভীষণ ইম্পর্ট্যান্ট, কারণ যারা পরবর্তী বছর মানে যারা এখন ক্লাস 11 থেকে 12 উঠলে, এবার যখন 12 তোমরা এক্সাম দিতে যাবে তখন কিন্তু এই পরিবেশ দূষণ টপিকটা থাকবে। আর সেখানে আমি পরিবেশ দূষণের আজকে জল দূষণ নিয়ে আলোচনা করছি। তো জল দূষণের মধ্যে প্রচুর পার্টস আছে, কারণ ছোটোবেলায় আমরা হয়তো শুধুমাত্র পড়েছি জল দূষণ কাকে বলে বা বায়ু দূষণ কাকে বলে, তার উৎস কী, আর সেখান থেকে একটা ছোট উৎস মানে ভীষণ 1 লাইন 2 লাইন করে কয়েকটা উৎস পড়েছি, আর তার থেকে কি রোগ হতে পারে এইটুকু, বা নিরাময় করার পদ্ধতি। কিন্তু এইটাই আমরা এখন একটু ভীষণ এক্সটেন্ডেড ওয়েতে পড়ব। যেরকম প্রথমেই আমরা পরিবেশ দূষণ কি সেটা জানবো, পরিবেশ কি সেটা জানবো, তারপরেই আমরা যাব দূষণের এই ডিভিশনগুলোতে। যেরকম পরিবেশ দূষণের অনেকগুলো ডিভিশন আছে, আমি আগেই বলে দিলাম। জল দূষণ আছে, বায়ু দূষণ আছে, শব্দ দূষণ আছে, মাটি দূষণ আছে, এরকম অনেক ধরনের দূষণ আছে। তো এই যে এত ধরনের দূষণ, তার মধ্যে জল দূষণ এটা কিন্তু ভীষণ বড় একটা টপিক। এই টপিকটার মধ্যে নানা রকম সাব টপিক আছে। যেরকম এই যে জলদূষণ, এই জলদূষণের উৎসটা কী, তো উৎস বলতে কিন্তু এখানে উৎসগুলোও কিন্তু সাব টপিক করেই আছে। ঠিক আছে, আগে যেরকম আমরা 1 লাইন করে পড়েছিলাম, এইবারে আমরা যেটা পড়বো সেটা হলো ভীষণ এক্সটেন্ডেড ওয়েতে পড়বো। কারণ পরবর্তীকালে যারা চাইছো ইভিএস নিয়ে গ্র্যাজুয়েশন বা মাস্টার্স করতে, যারা আরও পড়াশোনা করতে চাইছো, তাদের জন্য কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট এই উৎসটা জানা। আর উৎসটা মানে মানে একটা ডিরেক্ট হয়, একটা ইনডিরেক্ট হয়, প্রত্যক্ষ আর পরোক্ষ। তো এইটাও কিন্তু জানতে হবে। তার সাথে সাথে কি জানতে হবে, তার সাথে জানতে হবে এই পরিবেশ দূষণের মধ্যে এই জলদূষণ, এই জলদূষণের থেকে কি কি রোগ ছড়াচ্ছে। এবার রোগ কিন্তু নানা ধরনের, ভাইরাস ঘটিত রোগ, ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এবার রোগগুলোর ফলে কি কি আমরা সিমটমস দেখতে পাচ্ছি আমাদের মধ্যে। আবার তার সাথে সাথে এই পরিবেশ দূষণের ফলে কতজন মানুষ বছরে, বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর তরফে কি রিপোর্ট দেওয়া হচ্ছে, কতজন এতে মানে সংক্রমণ ঘটছে বা কতজনের মৃত্যু ঘটছে, এই জিনিসগুলো কিন্তু আমরা পড়বো। তার সাথে সাথে কিন্তু আমরা আবার এক্সটেন্ডেড ওয়েতে পড়বো যে এই জলদূষণের কারণে এই জলদূষণ আমরা কীভাবে নিরাময় করতে পারি, আমরা কি ভাবে আরও কমাতে পারি বিষয়টা, যাতে আমাদের পরিবেশটা আবার সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। তো এই একটা কথা
কথাই আছে যে জলই তো জীবন, জল আমাদের জীবন। জীবনটা নির্ভর করে কিন্তু জলের উপর। সুতরাং সেই জল যদি প্রতি মুহূর্তে পলিউটেড হয়ে যায়, সেটা কিন্তু আমাদের মানব জীবনের উপর একটা ভীষণভাবে এফেক্ট করবে। কারণ যে চাষবাসটা হচ্ছে সেটাতেও তো জল লাগছে। সেই দূষিত জলটা যদি কোনো কারণে চাষের জমিতে পড়ে, তাহলে তার থেকে যে গাছ হবে, তার থেকে যে ফলনটা হবে, সেইটা তো আমরাই তো হবে। খাচ্ছি আলটিমেটলি। Exactly. আমাদের মানে প্রত্যক্ষ এবং পরোক্ষ পরোক্ষ দুটোভাবেই কিন্তু আমরা দুটোভাবেই অ্যাফেক্টেড হব। হ্যাঁ, কারণ এই যে কৃষিকার্যের যে কথাটা হলো, কারণ সেখানে কিন্তু জল ব্যবহৃত হচ্ছে। তো এই যে জলটা ব্যবহৃত হচ্ছে, এটা যদি বিশুদ্ধ না হয়, এটা যদি দূষিত হয়, তাহলে সেই জলটাই কিন্তু ওই চাষবাসের কাজে লাগছে। সেখান থেকে সবজি, শাক, মানে যা যা আসে, গ্রেইনস, তো এইগুলো কি হচ্ছে, এগুলো আমরা খাচ্ছি, আমাদের শরীরের মধ্যে ঢুকছে, আর সেইটা কিন্তু আমাদের শরীর কিন্তু ইনডিরেক্ট ওয়েতে দূষিত হয়ে যাচ্ছে বা আমাদের নানা রকম রোগ দেখা দিচ্ছে। এটা একটা ইনডিরেক্ট ওয়েতে আমাদের শরীরে ঢুকছে। আর একটা ডিরেক্ট ওয়ে কি আছে, যেটা আমরা ডিরেক্টলি যে দূষিত জল আমরা পান করছি, তার ফলে নানা ধরনের রোগ সৃষ্টি হচ্ছে, আমাদের মধ্যে রোগ দেখা দিচ্ছে, চর্মরোগ। এবং সেটা তো অনেকটা, তো এই যে রোগের প্রবণতাটা দেখো, আগে 10-20 বছর আগেও মানুষের যে রোগের প্রবণতাটা ছিল, এখন কিন্তু অনেক মাত্রায় বেড়ে গেছে। কত জটিল দুরারোগ্য ব্যাধিতে মানুষ আক্রান্ত হচ্ছে, তার কিন্তু একটা কারণ হচ্ছে কি এই পলিউশন। আর বিশেষ করে জল, মানে জলটা যদি আমরা, মানে জল আমাদের কাছে, যেটা আপনি বললেন যে জল জীবন, একদমই তাই। এই জল যদি আমরা বিশুদ্ধ জল না খেতে পারি, আমরা যদি দূষিত জল খাই, তাহলে কিন্তু ধীরে ধীরে আমাদের যে অর্গানসগুলো আছে সেগুলো কিন্তু ধীরে ধীরে ওগুলো পলিউটেড হতে শুরু করবে, নানা ধরনের রোগ সৃষ্টি হবে। তার থেকে প্রধান রোগ যেটা চর্মরোগ দেখা দেয়, নানা রকমের আরও যে আনুষঙ্গিক রোগগুলো রয়েছে সেগুলো দেখা দিতে থাকবে। তো কিভাবে আমরা এই জলদূষণ, আমি আজকে জলদূষণ নিয়ে আলোচনা করছি, তাই আমি জলদূষণের উপরেই ফোকাস করছি। কি করে জলদূষণটা নিরাময় করা যায়, বা কিভাবে আমরা কি কি পদ্ধতি অবলম্বন করলে এই জলদূষণটা আমরা কমাতে পারি, সেই জিনিসগুলোও কিন্তু আজকে নিয়ে আমরা আলোচনা করব এই প্রোগ্রামে। তো আমরা একটু ডিরেক্টলি প্রথমে একটু ইন্ট্রোডাকশনে চলে যাই যে পরিবেশ কাকে বলে। তোমরা যদি চাও তোমরা নোটস নিতে পারো, আমি ডিকটেট করছি, তার সাথে আমি বুঝিয়েও দিচ্ছি। তো পরিবেশ বলতে আমরা বুঝি বিভিন্ন সজীব ও জড় উপাদানের সমন্বয় এবং পারস্পরিক নির্ভরশীলতায় গঠিত এক সুস্থ স্বাভাবিক প্রকৃতি, যা জীবনের উৎস ও বৃদ্ধির সহায়ক। তো বেসিক্যালি আমাদের এই পরিবেশের জড় উপাদান আর জীব উপাদান, এই দু ধরনের আছে। তো তাদের যে পারস্পরিক সমন্বয় এবং তার সাথে এক সুস্থ স্বাভাবিক প্রকৃতি, যা জীবনের উৎস ও বৃদ্ধির সহায়ক। মানে আমরা যারা আমাদের মধ্যে যাদের জীবন আছে, আমরা যারা জীব পদার্থ, তো তারা না জড় পদার্থ, জীব এই দুটোর মধ্যে পারস্পরিক সমন্বয়, এবং তার সাথে সাথে একটা মানে এই যে পরিবেশ, এ আমাদের কি করতে সাহায্য করে, আমাদের বৃদ্ধির ক্ষেত্রে সহায়ক, আমরা কিভাবে বেড়ে উঠছি, আমাদের গ্রোথে সহায়ক। আজকে একটা ছোট গাছ, একটা চারা গাছ, সে আস্তে আস্তে ধীরে ধীরে একটা বড় গাছে পরিণত হচ্ছে, পরিবেশে থাকাকালীন কিন্তু হচ্ছে। আমরা ছোটবেলায় বাচ্চা থাকছি, সেখান থেকে ধীরে ধীরে আমাদের গ্রোথ হচ্ছে, আমরা বড় হচ্ছি, বড় হয়ে আমরা বুড়ো হচ্ছি। এই যে একটা গ্রোথ, এটা কিন্তু মানে পরিবেশের সাথে আমাদের পরিবেশের সাথে থেকে আমাদের কিন্তু গঠনটা হচ্ছে, এবং সেই পরিবেশ যদি সুস্থ স্বাভাবিক পরিবেশের কথাই কিন্তু বলা হচ্ছে। তো পরিবেশ বলতে আমরা এটাকে বুঝি। এবারে আমরা পরিবেশ দূষণ বলতে কি বুঝি। পরিবেশ দূষণ হলো পরিবেশের কোনো নেতিবাচক পরিবর্তন। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। পরিবেশের কোনো নেতিবাচক পরিবর্তন, মানে পরিবেশের মধ্যে কোনো নেগেটিভ কিছু বা নাবাচক কিছু, তার মানে সেই রকম কিছু একটা পরিবর্তনকে বোঝাচ্ছে। মানে পরিবেশের যেটা ভালো সেটা খারাপ দিকে যাচ্ছে, সেই রকম কিছু পরিবর্তন, যে জীব ও জড় উপাদানগুলির স্বাভাবিক সাম্য বা তাদের পারস্পরিক সম্পর্ক দ্বারা গঠিত সামগ্রিক প্রকৃতির গুণগত মানের অবনতি ঘটায়। এই যে আমি পরিবেশ বলতে যেটা বললাম, জীব আর জড় এদের পারস্পরিক সমন্বয়। এবার পরিবেশ দূষণে কি হচ্ছে, এই যে পারস্পরিক সমন্বয়ে গঠিত যে বিষয়টা, সেখানের অবনতি ঘটছে সেই বিষয়টায়। মানে কোনো একটা জিনিস পরিবেশের ক্ষেত্রে সেটার কিন্তু ধীরে ধীরে অবনতি ঘটছে। সাম্য, মানে তাদের মধ্যে একটা সাম্য আছে, জীব আর জড়, কিন্তু তারা পরিবেশের মধ্যে রয়েছে, কিন্তু ধীরে ধীরে সেই গুণগত মানের অবনতি ঘটছে। কেন হচ্ছে? কারণ সেই নেতিবাচক পরিবর্তনের কারণে পরিবেশ দূষণই সেই নেতিবাচক পরিবর্তন ঘটাচ্ছে। তাই এটাকেই আমরা পরিবেশ দূষণ বলে থাকবো। তো আমি আরেকবার ডিকটেট করছি, তোমরা যদি চাও তোমরা লিখে নিতে পারো। পরিবেশ দূষণ হলো পরিবেশের কোনো নেতিবাচক পরিবর্তন যা
জীব ও জড় উপাদানগুলির স্বাভাবিক সাম্য বা তাদের পারস্পরিক সম্পর্ক দ্বারা গঠিত সামগ্রিক প্রকৃতির গুণগত মানের অবনতি ঘটায়। সামগ্রিক প্রকৃতির গুণগত মানের অবনতি ঘটায়, যে গোটা প্রকৃতি পরিবেশে সেই গুণগত মানের কিন্তু অবনতি ঘটায়। তার মধ্যে কি কি রয়েছে? তার মধ্যে আমরা বিশাল অংশ জুড়ে শুধু জল, বায়ু, এই সব জিনিসের কিন্তু অবনতি ঘটাচ্ছে। শব্দ দূষণ হচ্ছে মানুষের অবনতি ঘটাচ্ছে। নট অনলি মানুষ, নানা রকমের জীব জড়, সব রকমের, যেরকম সমুদ্রের মাছ, পোকামাকড়, কীটপতঙ্গ থেকে শুরু করে, নট অনলি সেটা, তার সাথে সাথে কিন্তু আমরা যে কুকুর, বিড়াল, নানা রকম পশু পাখি, সমস্ত কিছু, শুধু মানুষ এরকমটা কিন্তু না। ঠিক আছে, তো গোটা বিষয়টারই কিন্তু অবনতি ঘটাচ্ছে। তো এইটাকেই আমরা বলে থাকি পরিবেশ দূষণ। তো আমরা পরিবেশ দূষণ কি সেটা আমরা শুনলাম। এবারে আমরা পরিবেশ দূষণের যে ভাগগুলো একটু বোর্ড ওয়ার্কে আমরা একটু করে নিই, যে পরিবেশ দূষণের যে ভাগ, সেই ভাগগুলো আমরা একটুখানি দেখব, ডিভিশনসগুলো। না, আমি দিয়ে দিচ্ছি, তুমি বলো, বলতে থাকো। তো পরিবেশ দূষণের যে মেন দূষণ, এগুলো আমরা একটু লিখে নিই। আজকে আমাদের টপিক হলো পরিবেশ দূষণ। এই যে পরিবেশ দূষণ, তার মধ্যে প্রধান হলো জল দূষণ, যেটা আজকে আমরা আলোচনা করব। জল দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ, এবং আরও আছে যেরকম মাটি দূষণ বা আরও অনেক রকমের দূষণই আছে। তো আজকে আমরা যেটা করব, পরিবেশ দূষণের মধ্যে জল দূষণ নিয়ে আলোচনা করব। একটা কথা আমরা বলতেই পারি যে আমরা যত উন্নত হচ্ছি না, তত কিন্তু দূষণের মাত্রাটাও বাড়ছে, ধীরে ধীরে বাড়ছে। এই কারণেই তো গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং এর এই যে আমরা গরমে হাঁসফাঁস করছি, দেখো এখন এপ্রিল মাসের শেষে একটু কিন্তু ঝড় বৃষ্টি এখন এলো না, আবার যখন বৃষ্টি হচ্ছে তখন অতিবৃষ্টি আমরা তিতিবিরক্ত হয়ে যাচ্ছি বৃষ্টিতে। মানে এই যে চেঞ্জেসটা ওয়েদারের, এটা কিন্তু দূষণের ফলেই হচ্ছে। আর এই চেঞ্জেসটা বোধহয় কাম্য নয়, কারণ এই কারণেই কিন্তু আমরা এই নিরাময়ের কথা বলছি, যে কিভাবে কি করা যেতে পারে। তো বেসিক্যালি যে জলদূষণ, এই যে আমরা কথা বললাম যে এখনো অবধি এপ্রিল মাস, প্রায় বৈশাখ মাস চলে এসছে, কাল বৈশাখীর কোনো দেখা নেই, বা শীতকালে প্রচন্ড পরিমাণে বৃষ্টি, যেটা লাস্ট আমরা ডিসেম্বরে, জানুয়ারিতে দেখেছি, প্রচন্ড বৃষ্টি। হ্যাঁ, মানে এই যে একটা গোটা আবহাওয়ার এই একটা পরিবর্তন, এইটার কিন্তু অনেকাংশে দায়ী হলো এই পরিবেশ দূষণ। এই যে আমরা গাছপালা কেটে দিচ্ছি, বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে, এই জিনিসটা, এই নানা রকম, মানে গাড়ির সংখ্যা প্রচুর বেড়ে গেছে, তার সাথে পেট্রোল, ডিজেল, মানে একটা বিশাল অংশ জুড়ে, মানে সেই মানে গোটা বায়ু দূষণ ঘটাচ্ছে, সাথে জলদূষণ তো রয়েছেই। গাছপালা কেটে দেওয়া হচ্ছে, বাড়িঘর তৈরি হচ্ছে। এই সম্পূর্ণ জিনিসটা, মানে গাছের পরিমাণ কিন্তু আমরা কলকাতায় যদি দেখি, সেক্ষেত্রে কিন্তু অনেকাংশে কমে গেছে। আমাদের মধ্যে কিন্তু মানে গাছ আমাদের কি করে সেটা আর বলার অপেক্ষা রাখে না, আমাদের অক্সিজেনের উৎস। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা, সেই অংশে দাঁড়িয়ে আমরা কলকাতায় যদি আমরা দেখি, আমরা সিটি এরিয়া যদি দেখি, গাছের সংখ্যা কিন্তু প্রায় নেই বললেই চলে। একটা ফাঁকা জমি পর্যন্ত দেখতে পাওয়া যায় না। আর ছোট পুকুর বা জলাশয়, এইসব জিনিসপত্র আজকাল দেখা যায় না, কারণ সবই বুঝে প্রায় বড় বড় বিল্ডিং, মাল্টি স্টোরি বিল্ডিং হয়ে যাচ্ছে। তো এই সব কারণেই কিন্তু আবহাওয়ার এতটা পরিবর্তন, আর সেটা কিন্তু পুরোটাই হলো নেগেটিভ পরিবর্তন, কোনোটাই পজিটিভ নয়। কথা আসলে দেখো, এই যে ব্যালেন্সটা, ইকোলজিক্যাল ব্যালেন্সটা, একটা ছোট পোকামাকড়েরও কিন্তু ভূমিকা রয়েছে। একদমই তাই। তোমার এই ব্যালেন্সটাকে ঠিক রাখতে, এবং সেখানে যদি এই যে জলাশয়গুলো বুঝিয়ে ফেলা হচ্ছে, তার ফলে সেখানে কিন্তু যে জলজ প্রাণীগুলো আছে, তারা যে ব্যালেন্সটা রক্ষা করছিল, সেই ব্যালেন্সটা রক্ষা হচ্ছে না, আর ফলে এফেক্টটা আলটিমেটলি তো পরিবেশের উপর পড়ছে। আর সত্যি কথা বলতে, এই যে আমি এখন পড়ালাম পরিবেশ, মানে এই যে জীব আর জড়, এর পারস্পরিক সমন্বয়। তো সুতরাং কিন্তু জীব মানে কিন্তু শুধু মানুষ ভাবাটা ভুল হবে। প্রত্যেকটা, যাদের মধ্যেই জীবন রয়েছে, প্রত্যেকটা প্রাণী, পশু, পাখি, প্রত্যেকের মধ্যেই কিন্তু এই এফেক্টটা করছে পরিবেশ দূষণ। যেরকম আমরা বললাম যে সমুদ্রে একটা সামান্য, ফর এক্সাম্পল, যে এই
বড় বড় জাহাজ যায়, কোনো কারণে যদি সেখান জাহাজে হয়তো তেল রয়েছে, কোনো কারণে যদি পাইপ ফেটে তেলটা সমুদ্রে পড়ে যাচ্ছে, তো যে কোনো ধরনের কীটপতঙ্গ, মাছ যা রয়েছে সমুদ্রে সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এবং সেই গোটা সমুদ্রের জলটা কিন্তু দূষিত হয়ে চলেছে। ঠিক সেরকমভাবে আরেকটা কারণ হলো যে কারখানা, সাধারণত নদীর ধারে যে বড় বড় কারখানা, এই কারখানা থেকে নানা ধরনের কেমিক্যাল যে জিনিসপত্র আছে সেটা পাইপের মাধ্যমে, হ্যাঁ আমরা অবশ্যই আমরা কিছু ছবি আমরা একটু দেখতেও পারি, আমরা উৎস তো পড়াবো, তার সাথে আমি একটু এই যে আমরা এই একটা ছবি আমরা একটু দেখে নিই যে কারখানার যে গোটা বড় বড় পাইপ, এই পাইপের থেকে দেখো নোংরা কালো জল, মানে এখানে কিন্তু গোটাটাই কিন্তু দূষিত, কেমিক্যালস আছে এর মধ্যে, নানা রকমের বর্জ্য পদার্থ আছে। তো সেইটা দেখো নদীর জল হোক বা যে কোনো পুকুর, জলাশয়, খাল, এই রকম জায়গায় কিন্তু মিশছে। আলটিমেটলি এইটা কিন্তু এই জলটা কিন্তু দূষিত হয়ে চলেছে। তাতে কি হচ্ছে দেখো, বড় বড় কারখানা হোক বা যে কোনো ধরনের কাজ, ফ্যাক্টরি, কারখানা, মানে এই ধরনের কাজ হচ্ছে, সেখান থেকে যখন এরকম দূষিত জল এরকম নদী বা খালের ক্ষেত্রে মিশছে, সেইটা কিন্তু দূষিত হয়ে যাচ্ছে। তার মানে এই থেকেই কিন্তু জলদূষণের প্রকোপটা বাড়ছে। ঠিক আছে, তো আমরা যদি জলদূষণ কাকে বলে সেটা যদি আমরা পড়ি, তাহলে বিশুদ্ধ জল হলো, দেখো বিশুদ্ধ জল কি প্রথমে আমাদের একটু জানতে হবে। আমরা জানি H2O যেরকম 2 পরমাণু হাইড্রোজেন এবং 1 পরমাণু অক্সিজেন দ্বারা গঠিত বিশুদ্ধ জল H2O। তো এই যে H2O, এই পৃথিবীর পৃষ্ঠে স্বাভাবিকভাবে পাওয়া জলে বিভিন্ন জৈব অজৈব পদার্থ, নানা ভৌত ও রাসায়নিক কণা এবং নানা জীবাণু ইত্যাদি ভাসমান বা দ্রবীভূত অবস্থায় থাকতে পারে। এই যে জল, সেই জলের মধ্যে জৈব অজৈব পদার্থ, ভৌত ও রাসায়নিক কণা এবং নানা জীবাণু ইত্যাদি ভাসমান বা দ্রবীভূত অবস্থায় কিন্তু থাকতে পারে। এবারে যদি এই ধরনের কোনো উপস্থিতির ফলে জলের গুণগত মানের বিশেষ অবনতি ঘটে, কারণ এই সমস্ত জিনিস যেরকম রাসায়নিক কণা, যেটা আমি কেমিক্যাল পদার্থ যেটা বললাম কারখানা থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি ছবিতে নিঃসৃত হচ্ছে, তো এই ধরনের রাসায়নিক কণা বা ভৌত কণা বা যাই হোক জৈব অজৈব পদার্থ যেগুলো বিশেষভাবে যদি অবনতি ঘটায় এবং ঘটাতে পারে, এই ধরনের কোনো উপস্থিতির ফলে জলের গুণগত মানের অবনতি কিন্তু ঘটছে। এই সব জিনিসপত্র অধিক পরিমাণে থাকার ফলে কি হচ্ছে, জলের কিন্তু গুণগত মানের প্রচণ্ড পরিমাণে অবনতি ঘটছে। ঠিক আছে, তার মানে এটা কিন্তু ধীরে ধীরে বিশুদ্ধ থেকে দূষিত হচ্ছে বা দূষিতর দিকে যাচ্ছে অতিরিক্ত পরিমাণে থাকার ফলে। তো কি হচ্ছে, এবং ওই জল কৃষিকাজ ও পানীয় জল হিসেবে ব্যবহারের কিন্তু অযোগ্য হয়ে উঠছে। কারণ আলটিমেটলি আমরা প্রত্যেকে জানি, আমরা যদি গ্রামের দিকে যাই আমরা দেখতে পাবো, মানে যেখানে নদী আছে সেখান থেকে নদীর জল কৃষিকার্যে ব্যবহার করা হয়, খাল থাকলে খাল বা ওখানে কেটে, ওই জায়গাটা কেটে পুকুর থাকলে পুকুর, ওখান থেকে কিন্তু জল নিয়ে কৃষিকার্যে কিন্তু ব্যবহার করা হয়। আমরা দেখেছি, এটা কিন্তু নতুন নয়, এটা আমাদের দেখা জিনিস। তো এখন যদি এই জলগুলোতেই যে নদীর জল বা পুকুর, জলাশয় যাই হোক না কেন, এই সব জলে এই যে আমরা কিছুক্ষণ আগে যে এতগুলো ছবি দেখলাম, এই ছবিগুলো যেখানে দেখা যাচ্ছে যে কোনো কারখানার নল থেকে নানা ধরনের কেমিক্যাল বা রাসায়নিক কণা, ভৌত কণা, জৈব অজৈব পদার্থ মিশ্রিত জল যদি এই নদী, পুকুর, জলাশয়গুলোতে পড়ছে, তার মানে ওই জলগুলো কিন্তু ডিরেক্টলি ওই জল কৃষিকার্যে কিন্তু ব্যবহৃত হচ্ছে, কারণ চাষিরা ওখান থেকেই কিন্তু ডিরেক্ট জল নিয়ে কৃষিকার্যে ব্যবহার করছে। আবার অনেকে নদীর জল হোক বা পুকুরের জল হোক, সেই জল কিন্তু পানীয় হিসেবে ব্যবহার করছে। এবং এক্ষেত্রে অবশ্যই বলা দরকার, দেখো গ্রামাঞ্চলে আমরা তো দেখেছি যে গরু, মোষ সব কিন্তু যেই পুকুরে স্নান করছে সেখানে মানুষ করছে, প্লাস ওখান থেকেই খাবার জল তারা নিয়ে আসছে কলসিতে করে, যাই হোক যেটাতেই করি হোক না কেন নিয়ে আসছে। তো তাহলে কিন্তু সেক্ষেত্রে এই জলটা কিন্তু দূষিত জল হয়ে গেল এবং ওই দূষিত জলই কিন্তু কৃষিকার্যে ব্যবহৃত হচ্ছে। তার সাথে সাথে অনেক ক্ষেত্রে পানীয় হিসাবেও মানুষজন ব্যবহার করে থাকছেন, গ্রামের আশেপাশের লোকেরা ব্যবহার করে থাকছেন। তাহলে এটা কি হলো, এখানেই কিন্তু জলদূষণের সূচনাটা ঘটলো। তাহলে কি কেন, কারণ এই যে নানা রকম ভৌত রাসায়নিক কণা মিশ্রিত যে জল, যেটা ফ্যাক্টরি বা কারখানা থেকে আসছে, সেই জিনিসটা যে জলে মিশে যাচ্ছে, সেইটা যখন কৃষিকার্যে ব্যবহার হচ্ছে সেটা কিন্তু অযোগ্য হয়ে উঠছে। কেন অযোগ্য হয়ে উঠছে, কারণ সেই জলটা কিন্তু অবনতি হচ্ছে, সেই জলটা কিন্তু আর
ঠিক নেই, সেই জলটা কিন্তু অলরেডি দূষিত হয়ে গেছে। সেই জিনিসটাকেই আমরা বলবো জলদূষণ। আমরা যদি দেখে থাকি, এখানে আরেকটা আমরা ছবি দেখতে পাচ্ছি যে জলের মধ্যে নানা রকম ময়লা, প্লাস্টিক, আবর্জনা সমস্ত কিছু ফেলা হয়েছে। হয়তো দেখা গেল, আমরা এরকম অনেক ক্ষেত্রে দেখি যে গোটা একটা বড় পুকুর, সেই বড় পুকুরের একটা অংশ জুড়ে ভীষণ নোংরা ফেলা, কারণ মানুষজন এসে ডাস্টবিনে না ফেলে বা কোনো একটা জায়গায় না ফেলে পুকুরে থ্রো করছে জিনিসগুলো। আবার দেখা যাচ্ছে ওই বড় পুকুরের আরেকটা অংশে মানুষজন স্নান করছে, আবার ওখান থেকেই মানুষজন জল ব্যবহার করছে স্নানের জন্য, পানীয় হিসেবে ব্যবহার করছে, নানা রকমের বিষয়। তো এই যে গোটা জিনিসটা একটা পুকুরেই নানা রকম পার্টে সেগমেন্টেশনে এই জিনিসগুলো হচ্ছে এটা কিন্তু পুরোটাই কিন্তু জলদূষণ। এই জন্যই কিন্তু আমাদেরকে এটা বিচার করতে হবে যে আমরা যখন কোনো গ্রামে কোনো পুকুরের ব্যবহার হচ্ছে, যখন যে পুকুরটা শুধুমাত্র আমরা যদি ঠিক করে থাকি যে ওই পুকুরটা পানীয় জল হিসাবেই আমরা ব্যবহার করব, তাহলে ওই পুকুরে কিন্তু কোনোভাবে আবর্জনা ফেলা যাবে না। ওই পুকুরে স্নান, কাপড় কাচা, গরু মোষকে স্নান করানো, নিজেদের স্নান করা, কোনো কিছু করা যাবে না। ওই পুকুরটি শুধুমাত্র পানীয় জলের জন্যই ব্যবহার করা হবে। এই যে দেখো যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এটাতে কিন্তু সেই যে পুজোর পরে কাঠামো, ঠাকুরের কাঠামো ভাষা, যদিও এখন কিন্তু স্ট্রিক্টলি ধরো ঠাকুর বিসর্জনের পরে সাথে সাথে তুলে নেওয়া হচ্ছে, কিন্তু আলটিমেটলি পলিউশনটা তো হয়েই যাচ্ছে। গঙ্গার ধারেই তো এই চিত্র আমরা গঙ্গার ধারেরই এই চিত্র আমরা দেখতে পাই। এবং এখন তবুও কিছু কিছু ক্ষেত্রে এরকম দেখা গেছে যে আলাদা ঘাট নির্মাণ করা হয়েছে, যেখানে শুধুমাত্র এই ঠাকুর ভাসান দেওয়ার বিষয়টা এখন চলে এসছে। যে নানা জায়গায় পৌরসভা থেকে এরকম ব্যবস্থা করা হয়েছে বা পঞ্চায়েত থেকে এরকম ব্যবস্থা করা হয়েছে যে এই পুকুরে শুধুমাত্র এইরকম ভাসানের কাজ হিসেবে ব্যবহার করা হবে, আলাদা ঘাট নির্মাণ করা হয়েছে। কিন্তু এখনো করা হয়েছে, এটা সত্যি কথা বলতে এটা বেশিরভাগ ক্ষেত্রে সিটি এরিয়াতে হয়তো করা হয়েছে, কিন্তু এখনো যদি আমরা একটু রুরাল এরিয়ার দিকে যাই, গ্রামাঞ্চলে যাই, তাহলে কিন্তু এখনো আমরা এই জিনিসটা দেখতে পাই যে একটা গোটা বড় জলাশয় বা পুকুরের কিভাবে ভাগ ভাগ করে একই পুকুরের মধ্যে একটা দিকে আবর্জনা ফেলা, একটা দিকে ডিটারজেন্ট দিয়ে মানুষজন কাপড় জামা কাচ্ছে, নিজেরা স্নান করছে, গরু মোষকে স্নান করাচ্ছে, সাথে সাথে ওই জলই তারা বাড়িতে নিয়ে গিয়ে রান্নার কাজে ব্যবহার করছে। হয়তো অনেক ক্ষেত্রে তারা পানীয় হিসেবে ব্যবহার না করলেও রান্নার জলে কিন্তু ব্যবহার করছে। এই যে রান্নার জলে ব্যবহার করছে, আবার কিন্তু ইনডিরেক্ট ওয়েতে আমরা সেই জলটা পানীয় হিসেবে গ্রহণ করছি। ঠিক যেরকমভাবে কৃষিকার্যের ক্ষেত্রে ওই গুণগত মানের অবনতি ঘটা সত্ত্বেও কৃষিকার্যে ওই জলটাই ব্যবহৃত হচ্ছে, ঠিক সেরকমভাবে এই যে একটা গোটা জলাশয় বা একটা পুকুরের মধ্যে নানা রকমের কাজকর্ম হচ্ছে যেটা দূষিত করছে জলকে, সেই জলটাই কিন্তু মানুষজন, গ্রামের মহিলারা সেই বালতি করে বা কলসি করে সেই জল এনে রান্নার কাজে ব্যবহার করছেন। তার মানে কিন্তু এই যে রান্না করা হচ্ছে, সেটা ভাত ফোটানো হতে পারে বা মানে চাল ফুটে ভাত করা হতে পারে বা যে কোনো ধরনের তরকারি, ডাল যাই করা হয়ে থাকে, সেই জলটা কিন্তু ব্যবহৃত হচ্ছে, আর সেই জলটা কিন্তু দূষিত। তার মানে কি হচ্ছে, আমরা যখন এই খাবারটা খাচ্ছি তখন কিন্তু আমরা দূষিত জিনিসই আমরা আমাদের শরীরের মধ্যে ইনটেক করছি, যার ফলে নানা ধরনের রোগ হচ্ছে। তো এই জিনিসটা গেল এক যে জলদূষণ কাকে বলে। তো আমি যদি একটা পারফেক্ট ডেফিনেশন ধরি, তাহলে এই ডেফিনেশনটা বলা যেতে পারে, জলের মধ্যে কোনো অবাঞ্ছিত পদার্থ মিশে যাবার ফলে যদি জলের ভৌত ধর্ম বা রাসায়নিক ধর্ম বা জৈব বৈশিষ্ট্য ও গুণগত মানের এমন কোনো পরিবর্তন হয় যার ফলে জলজ উদ্ভিদ বা প্রাণী বা মানুষের ক্ষতির সম্ভাবনা ঘটায়, সেই পরিবর্তনকে আমরা জলদূষণ বলে থাকি। তাহলে কি বোঝাচ্ছে এখানে, যে জলের মধ্যে কোনো অবাঞ্ছিত পদার্থ মিশে যাওয়ার ফলে যদি জলের ভৌত ধর্ম বা রাসায়নিক ধর্ম বা জৈব বৈশিষ্ট্য ও গুণগত মানের অবনতি ঘটছে। তার মানে এই যে অবাঞ্ছিত পদার্থগুলো মিশে যাচ্ছে, তার কারণে কি হচ্ছে, জলের যে রাসায়নিক ধর্ম বা ভৌত ধর্ম বা যে জৈব বৈশিষ্ট্য থাকছে তার কিন্তু গুণগত মানের অবনতি ঘটছে, এবং তার ফলে জলজ উদ্ভিদ বা প্রাণী বা মানুষের ক্ষতি হচ্ছে। সেটাকেই কিন্তু আমরা বলবো জলদূষণ। পরিবেশ দূষণের মধ্যে সেটাকেই আমরা বলে থাকবো জলদূষণ। তাহলে এইটা হলো অ্যাকচুয়াল ডেফিনেশন অফ জলদূষণ। ঠিক আছে, এবার আমরা জলদূষণের উৎস নিয়ে একটু আলোচনা করব। তাহলে প্রথমে আমরা এতক্ষণ আলোচনা করতে করতে অনেকগুলো উৎসই বলে দিয়েছি, যেরকম কৃষিকার্যে জলের ব্যবহার, সেটা কীরকমভাবে ব্যবহার হচ্ছে, বা একটা পুকুরে সেখান থেকে মানুষজন স্নান করছে বা কাপড় জামা কাচ্ছে, যেরকম কাপড় জামা কাচ্ছে এই যে ডিটারজেন্টটা ইউজ করছে, এই নানা ধরনের যে ডিটারজেন্ট ইউজ করছে তার মধ্যে কিন্তু অনেক কেমিক্যাল আইটেমস থাকছে, সেটা কিন্তু জলে গিয়ে মিশছে, এবং সেইটাই কিন্তু জলের মানে যে অবাঞ্ছিত পদার্থ আমরা বলতে চাইছি, সেটাই কিন্তু সেই ডিটারজেন্ট থেকে আসছে আর জলে মিশে যাচ্ছে।
এই যে দেখো মানে আপাত দৃষ্টিতে জলটা স্বচ্ছ বলে মনে হলেও তার মধ্যে কত জার্মস থাকতে পারে সেটা কিন্তু আমরা মানে ওই সে অনুবীক্ষণ যন্ত্রের তলায় ফেললে বুঝতে পারবো যে কতটা জার্ম তার মধ্যে রয়েছে এবং সেটা কতটা আমাদের ক্ষতি করছে এক্স্যাক্টলি। তো এই জিনিসটা আমরা জলদূষণের একটা উৎস হিসেবে ব্যবহৃত হচ্ছে। তো আর কি কি উৎস রয়েছে? একটা হলো মানুষের দৈনন্দিন জীবনযাত্রার ফলে তার দ্বারা ব্যবহৃত ভূপৃষ্ঠ সংলগ্ন জলের উৎসগুলি দূষিত হয়। ঘর বাড়ির দৈনন্দিন আবর্জনা মাটিতে ফেলার ফলে কি হচ্ছে, ধরো আমি কথার কথা বলছি, ধরো নর্দমায় তোমরা প্লাস্টিক ফেললে, ঠিক আছে, সেইটা কি হচ্ছে, জলটা ওই যে প্লাস্টিকটা তোমরা ফেলছো, নোংরা আবর্জনা কিছু ফেলছো, সেটা হয়তো আটকে যাচ্ছে, জল আটকে দিচ্ছে। আবার অনেক সময় যদি জল না আটকায় নোংরাটাই গিয়ে কোনো খালে মিশছে, খাল থেকে আবার কোনো নদীতে যাচ্ছে, এইখান থেকেও কিন্তু জলদূষণ হচ্ছে। তোমরা হয়তো অজান্তেই তোমরা জলদূষণ করে ফেলছো বা ঘটিয়ে ফেলছো। বা এই যে আমি বললাম পুকুরে আবর্জনা ফেলছো, শুধু মাটিতে না পুকুরে আবর্জনা ফেলছো, এরকম ক্ষেত্রেও কিন্তু হচ্ছে। আরেকটা কি হচ্ছে, আরেকটা যেটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হলো যে যখন আমরা মাটিতে কিছু একটা ফেলছি নোংরা জিনিস, তখন বৃষ্টি হচ্ছে, সে তার ফলে কি হচ্ছে, আশেপাশে যদি পুকুর বা নদী বা যাই থাকুক না কেন, কোনো জলাশয় থাকুক না কেন, এই যে বৃষ্টি হচ্ছে তাতে কি হচ্ছে, সমস্ত ভাসিয়ে নিয়ে গিয়ে হয়তো সেই পুকুরের জলের সাথে, অনেক সময় হয় না যে রাস্তায় জল উঠে গেল, অনেক সময় পুকুরের কাছাকাছি বোঝা যায় না যে রাস্তার পুকুরের জলটা বোঝা যায় না, তো তুমি হয়তো কিছু একটা ফেলেছো, কোনো আবর্জনা মাটিতে ফেলেছো, সেটা কিন্তু হয়তো ভাসিয়ে নিয়ে গিয়ে পুকুরে গিয়ে মিশিয়ে দিল। তো এই জিনিসের ফলেও কিন্তু জলদূষণ হচ্ছে, তোমার অজান্তেই কিন্তু তুমি জলদূষণটা ঘটিয়ে ফেলছো। তাই জন্যই কিন্তু আমরা সবসময় কোনো একটা ডাস্টবিন ইউজ করে থাকি, যাতে রাস্তাঘাটে কোনো আবর্জনা এই কারণেই কিন্তু ফেলতে মানা করে। অনেক কারণ আছে, তার মধ্যে এই জলদূষণ হওয়া কিন্তু একটা প্রধান কারণ। দেখো এই যে প্লাস্টিক বলো বা বটলস যেগুলো আমরা ইউজ করি, সেগুলো কিন্তু মাটিতে মিশে যায় না, এবং তার ফলে কিন্তু আমরা এই যে ধরো ল্যান্ড পলিউশন বা মাটির পলিউশন কিন্তু সেখান থেকেই হয়, এবং সে যদি না মিশে যায় তো তার থেকে কিন্তু অবশ্যই ওয়াটার পলিউশন হতে পারে। এবং যেটা বলছে যেটা আমি আক্ষরিক অর্থেই সত্যি, যে সেটা মাটিতে যে কোনো পলিউশন থাকলে পর সেটা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে, এবং সেই মাটির নিচু স্তরে কিন্তু আমরা জানি যে জলটা মাটির নিচে থাকে অনেকটা লেভেলে। সুতরাং আমরা তো বিভিন্ন কল থেকে জল যখন তোলা হয় মেশিনের সাহায্যেও পড়ে, তো এইভাবেও কিন্তু অবশ্যই এইভাবেই ওয়াটার পলিউশনটা হয়, এবং তার ফলে কি কি রোগ হতে পারে নিশ্চয়ই আলোচনায় আমরা আজকে আসবো। আমরা এই আলোচনায় আসবো যে কি কি রোগ হয়, কারণ অনেক ধরনের রোগ হয়, ভাইরাস ঘটিত রোগ, ব্যাকটেরিয়া ঘটিত রোগ, হ্যাঁ, সেই রোগের কি কি সিমটমস, কি কি উপসর্গ, সেগুলোও কিন্তু আমরা আজকে একটু পড়াশোনা করব, জানবো। তো এই যে দূষণটার কথা বললাম, উৎস এইটা একটা। সেকেন্ড যেটা একটা উৎস, সেটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হলো কারখানাগুলোতে, যেটা আমি অলরেডি বললাম, পরিত্যক্ত আবর্জনা ও উদ্বৃত্ত রাসায়নিক পদার্থ, এই জিনিসগুলো, যেটা আমি এই আরেকবার একটু আমি ছবি দেখিয়ে দেবো। দেখো ছবি থেকে দেখা যাচ্ছে, এটা ভীষণ ভালো একটা, মানে তোমাদের বোঝার জন্য খুব ভালো একটা ছবি, যে দেখো কারখানার ওই যে নল বা পাইপ থেকে দেখো কি পরিমাণের কালো রঙের, মানে কতটা ওর মধ্যে আবর্জনা রয়েছে, রাসায়নিক বা ভৌত কণা রয়েছে, সেগুলো কিন্তু সেই নদীর জল বা সমুদ্রের জল বা পুকুর বা জলাশয় সেই জায়গাতে এসে কিন্তু মিশে থাকে। এটা কিন্তু একদম ডিরেক্ট জলদূষণ, মানে এইটা হওয়া কিন্তু বন্ধ করা আগে সব থেকে বেশি মাত্রায় প্রয়োজন, যে কিভাবে করা যেতে পারে বা কিভাবে সম্ভব। এই যে জলটা, এই যে নোংরাই কালো যে জলটা, সেই তার মধ্যে যে এত পরিমাণে রাসায়নিক দ্রব্যাদি মিশে আছে, সেটা কিভাবে ফিল্টারাইজ করে, এটাকে কিভাবে ফিল্টারাইজ করে, মানে এগুলো কারখানা যারা চালাচ্ছেন তাদের উদ্যোগ নিতে হবে, যে কিভাবে সেটা ফিল্টারাইজ করে সেটাকে সম্ভবত বিশুদ্ধ করে কিভাবে নদী বা জলাশয়ে ফেলা যায়, সেইটার উপায় কিন্তু, সাইন্টিফিক উপায় কিন্তু বার করতে হবে, এবং সেই হিসাবেই কিন্তু করতে হবে। না হলে কিন্তু জলদূষণের পরিমাণ ধীরে 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 এত বেড়ে যাচ্ছে এবং এত অবনতি ঘটছে, যেটা কিন্তু রক্ষা করা আর এরপরে সম্ভব হয়ে উঠবে না। তো এইটা একটা সব থেকে বড় বিষয়। তো এই সব আবর্জনার মধ্যে বিভিন্ন ধাতু থাকে। কি কি ধাতু থাকে? সীসা থাকতে পারে, তামা থাকতে পারে, দস্তা থাকতে পারে, এবং বিভিন্ন ধাতব যৌগ
সাথে জৈব পদার্থ এবং অজৈব যেমন সালফার, ফসফরাস, ফ্লোরিন ইত্যাদি যৌগ কিন্তু থাকে এবং মিশে থাকে। এই যে আমি ধাতব পদার্থগুলোর কথা বললাম যেমন সীসা, তামা, এই জিনিসগুলো কিন্তু মানুষের শরীরের জন্য সাংঘাতিক ক্ষতিকারক। এই কারণেই কিন্তু নানা ধরনের রোগ সৃষ্টি হয়। এটাই কিন্তু সবথেকে প্রধান কারণ রোগ সৃষ্টি হওয়ার। তো এইটা কিন্তু আমাদেরকে কিন্তু দেখতে হবে যে কিভাবে এটা না করা যায়। কারণ একটা কারখানায় অনেক ধরনের প্রোডাকশন হয়, সেখানে নানা ধরনের এই যে ধাতব যৌগগুলোর কিন্তু ব্যবহার হয়, আর সেইগুলোই কিন্তু এই জলে মিশে কালো রং একটা ধারণ করেছে। তো এই যে কালো রং, এই কালো রং যে গোটা জলটা, সেটাই কিন্তু নদী, পুকুর, সমুদ্র এইসব জায়গায় এসে মিশছে, তাতে কিন্তু সবার ক্ষতি হচ্ছে। ঠিক যেরকমভাবে ধরা যাক যদি নদী বা সমুদ্রে বা পুকুরে হয়, এখানে নানা রকম জলজ উদ্ভিদ প্রাণী থাকে, তাদের ক্ষতি হচ্ছে, তাদের ধীরে ধীরে তারা মরে যাচ্ছে বা তাদের পাওয়া যাচ্ছে না, লুপ্তপ্রায় হয়ে উঠছে শুধুমাত্র এই জলদূষণের কারণে। তার সাথে সাথে যারা আমরা রয়েছি মানুষজন বা এমনি পশু পাখি, যারা অনেক পাখি আছে তারা ওই জল খায়, তাতে তাদের নানা ধরনের রোগ ধরা দিচ্ছে। মানুষ তারা কিন্তু ডিরেক্ট ওইখান থেকে পানীয় জল বা পানীয় জল সাথে সাথে তারা রান্নার জল হিসাবে ব্যবহার করছে, মানে ইনডিরেক্ট ওয়েতে তারা কিন্তু সেই পানীয় গ্রহণ করছে এবং নানা ধরনের রোগের শিকার হচ্ছে। তো 3 নম্বর যেটা, এটা আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হলো সার শিল্পের উপজাত ফসফেট ও ক্লোরাইড যৌগ ইত্যাদি। যেরকম কৃষিকার্যে, ঠিক আছে, কৃষিকার্যে এখন যেটা খুব পরিমাণে রাসায়নিক সারের কিন্তু ব্যবহার হচ্ছে, কৃষিকার্যে নানা ধরনের রাসায়নিক সারের ব্যবহার হচ্ছে। তো এই যে রাসায়নিক সার, তার মধ্যে আবার সেই সেম নানা রকমের রাসায়নিক কণা মিশ্রিত আছে। তাতে কি হচ্ছে, যদি সেই পেস্টিসাইড ওগুলো ইউজ করা হচ্ছে, মানে রাসায়নিক সার ইউজ করার ফলে কৃষিকার্যে কি হচ্ছে, যখন ধরো বৃষ্টি হচ্ছে তখন কি হচ্ছে, সব ধুয়ে যাচ্ছে, হয়তো সামনে যে জলাশয় বা পুকুর বা নদী আছে সেখানে গিয়ে মিশছে সেই জিনিসটা। অতিরিক্ত এরকম রাসায়নিক সার ব্যবহার করার ফলে সেটা কিন্তু ওখানে মিশে যাওয়ার ফলে কি হচ্ছে, সেটা নদীতে বা পুকুরে বা জলাশয়তে গিয়ে মিশে গেলে আমরা যারা মানুষজন, তারা হয়তো কখনো কখনো ওই গ্রামের ওই লোকেরাই তারা কিন্তু ওই নদী বা জল থেকে পানীয় হিসাবে জল ব্যবহার করে থাকে, বা রান্নার কাজের জন্য ব্যবহার করে থাকে, বা স্নান করার ক্ষেত্রে বা যাই হোক না কেন সেটা ব্যবহার করে থাকে। ইনডিরেক্ট ওয়েতে বা ডিরেক্ট ওয়েতে কিন্তু মানুষজন, শুধু মানুষজন না, জলজ উদ্ভিদ, প্রাণী, পশু পাখি, মানুষ প্রত্যেকের কিন্তু ক্ষতি হচ্ছে, আর এই জলটা কিন্তু দূষিত হচ্ছে, মানে জলদূষণ হচ্ছে। ঠিক আছে, পরেরটা আমরা যেটা বলছি সেটা অলরেডি আমি একবার আলোচনা করে দিয়েছি, আরেকবার বলছি। যেরকম পুকুরে নানা রকমের ডিটারজেন্ট ইউজ করে কাপড় জামা কাচা, তার সাথে সাবান, মানে আমরা যখন স্নান করি তখন পুকুরে অনেকে স্নান করে থাকেন, তারা সাবান ব্যবহার করে থাকেন নানা ধরনের। তাতে কি হচ্ছে, সেই সাবান জলটা কিন্তু পুকুরে গিয়েই মিশছে। ডিটারজেন্ট ব্যবহার করা হয়ে থাকে, সেই ডিটারজেন্টটাই পুকুরে গিয়ে মিশছে। তো এই ধরনের যে পুকুরের সামনে বা গবাদি পশু, মানে গরু, মোষ, এদেরকে স্নান করানো, কারণ তাদের নানা রকমের হতে পারে যে তারা তো যতই হোক না কেন গরু, মোষ, তাদের মধ্যে নানা রকমের নোংরা আবর্জনা এরকম থাকতে পারে, যেটা পুকুরে গিয়ে মিশছে। এর কারণেও কিন্তু জল দূষণ হচ্ছে। এটা কিন্তু আমাদের বুঝতে হবে যে এটা কিন্তু আরেকটা সোর্স, আর এটাও কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট সোর্স। কারণ গ্রামাঞ্চলে এখনও আমরা যতই সতর্কবার্তা জারি করি না কেন, আমরা যতই ভীষণ নিজেরা কনসিয়াস হয়ে যাই কিনা, আমরা কিন্তু এটা ভালো মতো আমাদের বুঝতে হবে, গ্রামাঞ্চলের এখনও বহু জায়গায় এই জিনিসটা হয়ে থাকে যে পুকুর থেকেই মানুষজন যে পুকুরে বসে কাপড় জামা কাচ্ছেন বা বাসনপত্র মাজছেন বা স্নান করছেন সাবান দিয়ে স্নান করছেন, সেই পুকুর থেকেই কিন্তু কিছু মহিলারা আছেন যারা ওখান থেকে জল নিয়ে পানীয় হিসেবে ব্যবহার করছেন বা রান্নার কাজে কিন্তু ব্যবহার করছেন। তো এটা কিন্তু আরেকটা প্রধান উৎস, ঠিক আছে, জলদূষণ হবার। এবার আমরা চলে যাচ্ছি আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্টে, সেটা হলো যে এই যে আমি বললাম সমুদ্রে কি হচ্ছে, যে তেল পড়ছে, এরকম জাহাজ যাচ্ছে, বড় বড় জাহাজ যাচ্ছে, সেখান থেকে কোনো কারণে কোনো তেল পড়লো সমুদ্রে, তাতে কিন্তু একটা সাংঘাতিক ক্ষতি হচ্ছে। আর এই ক্ষতিটা কিন্তু মারাত্মক ক্ষতি। এতে কিন্তু সমুদ্রের জল দূষিত হওয়ার সাথে সাথে নানা রকমের জলজ উদ্ভিদ, প্রাণী, এদের কিন্তু ক্ষতি হচ্ছে। আচ্ছা, আরেকটা বিষয় হলো তাপবিদ্যুৎ যে কেন্দ্রগুলি আছে, সেই কেন্দ্রগুলি থেকে নির্গত গরম জলে বিভিন্ন ধাতব যৌগ মিশে থাকে। এই যে বড় বড় তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো আছে, সেই তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে কিন্তু নানা রকম তাদের যে জল, গরম জল, সেখানে
কিন্তু নানা রকমের ধাতব যৌগ মিশে থাকে, যেরকম বড় বড় ড্যাম। কারণ দেখো আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, বাঁকুড়ার যে আমরা মুকুটমণিপুর এই জায়গাটা কিন্তু একটা বিশাল বড় ড্যাম, তাপবিদ্যুৎ মানে বিশাল বড় ড্যাম, সেই ড্যামের জলই কিন্তু ওখানকার যারা আদিবাসী আছেন তাদের উপকারে লাগে, কারণ তারা কিন্তু ওই জলের উপর নির্ভর করেই রয়েছেন। এবারে ওই যে জল তাতে কিন্তু দূষিত হচ্ছে, যে নানা রকমের গরম জলে ধাতব যৌগ মিশে থাকছে, সেইটা কিন্তু ওই জলটাকে দূষিত করছে। এই যে জলটা দূষিত হচ্ছে, অনেক আদিবাসী আছে ওখানকার যারা আশেপাশে থাকেন, তারা কিন্তু ওই জলই নিয়েই হয়তো স্নান করছেন বা পানীয় হিসেবে ব্যবহার করছেন বা রান্নার কাজে ব্যবহার করছেন। তো এইটা কিন্তু আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে যে এখান থেকেও কিন্তু জলদূষণ হতে পারে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে। আরেকটা যেটা অ্যাসিড বৃষ্টি, এই যে বৃষ্টির মধ্যে আমরা জানি যে এটা অ্যাসিড বৃষ্টি, অ্যাসিডটা মিশ্রিত হয়ে থাকে। তো অ্যাসিড বৃষ্টির ফলে জলে অম্ল ধর্ম দেখা দেয়, যার ফলে শুধু পানীয় হিসাবেই নয়, স্নান এবং কৃষিকার্যে ব্যবহারের পক্ষেও এই জল দূষিত বলে গণ্য করা হয়। যেরকম অ্যাসিড বৃষ্টির মধ্যে নানা রকমের অম্লের ব্যবহার থাকে, এই যে নানা রকমের অম্ল, এই অম্ল কিন্তু এই জলটা কিন্তু দূষিত করছে। আর এই জল কিন্তু তখন, কারণ দেখো কৃষিকার্যে কিছু হয়তো করার নেই, কিন্তু তবুও হয়তো যদি আমরা কোনোভাবে কিছু করতে পারি, কারণ অ্যাসিড বৃষ্টির ফলে কি হচ্ছে, কৃষিকার্যে এই বৃষ্টির জল কৃষিকার্যে লাগছে, এবং তার সাথে সাথে যে দেখো এটা কিন্তু আরেকটা কারণ, যখন আমরা বৃষ্টিতে হয়তো ভেজা বা এই জিনিসটা, এতে শরীর খারাপ হচ্ছে, ঠান্ডা লাগছে, এটা তো একটা কারণ। তার সাথে একটা প্রধান কারণ আমাদের কিন্তু চুলও নষ্ট করে বা ক্ষতি করে অ্যাসিড বৃষ্টি। তার মানে বুঝতে পারছো কতটা ক্ষতিকারক এই অ্যাসিড বৃষ্টিটা। তো এইটার ফলেও কিন্তু জলদূষণ ঘটছে, যেরকম কৃষিকার্যে ওই জল ব্যবহার করা হচ্ছে, আমরা সেই কৃষিকার্যে যে শাক সবজি নানা রকমের, আমার মনে হয় আমরা তো পলিউশনের অনেক ছবি দেখছি, এবারে কি কি অসুখ হতে পারে তোমার আলোচনার ফাঁকে সেই ছবিগুলো আমি একটু আমি দেখাচ্ছি। আমি আগে একটু এটা আলোচনা করে নিই, আমি সেই রোগে যাচ্ছি, ঠিক আছে? তো এবার সেইটা রয়েছে, সেই জিনিসটা একটা উৎস, যে এই কৃষিকার্যের ফলে নানা রকম শাক সবজিগুলো আমরা নিজেরাই খাচ্ছি, এবং সেটা কিন্তু সেই একইভাবে দূষিত হয়ে গেল, এবং সেটাই কিন্তু আমরা নিজেরাই ইনটেক করছি। ঠিক আছে? তো এই যে এতগুলো উৎস বললাম, এই উৎসগুলো আমার মনে হয় তোমাদের বুঝতে সুবিধাই হলো। এই উৎসগুলো খুব একটা অসুবিধা হবার কথা না। এবারে আমরা যেটা এতক্ষণ কথা বললাম যে নানা রকমের রোগ ব্যাধি নিয়ে, এবার আমরা একটু আলোচনা করব। নানা রকমের রোগ ব্যাধি যেগুলো আছে, সেগুলোর মধ্যে প্রধানত আমাকে একটু বলে দিতে হবে প্রথমেই, যে এই যে রোগ ব্যাধি জলদূষণের ফলে, এই রোগ ব্যাধি কি কি কারণে হতে পারে। ব্যাকটেরিয়া ঘটিত হতে পারে, ভাইরাস ঘটিত হতে পারে। তো ব্যাকটেরিয়া ঘটিত যেটা হয় সেটা টাইফয়েড, কলেরা, এই সব জিনিসপত্রগুলো হয়। যেরকম দেখো আমরা দেখতেই পাচ্ছি, আমরা অলরেডি স্ক্রিনে আমাদের চলে এসছে কলেরা প্লাস টাইফয়েড, এই সমস্ত কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত রোগ, যেটা জলদূষণের কারণে হয়ে থাকে। তো জলদূষণের সৃষ্টি হওয়া কলেরা প্রায়শই ভারতের নানা গ্রাম ও মফস্বল এলাকায় মহামারী আকার কিন্তু দেখা দেয় এখনও অবধি। এই সময় দাঁড়িয়েও কিন্তু এখনো অনেক জায়গায় কলেরা রোগটি কিন্তু দেখা দেয়, এবং সেটা কিন্তু মহামারীর আকার ধারণ করে। হয়তো আমরা সিটি এরিয়াতে না, কিন্তু গ্রামাঞ্চলের প্রত্যক্ষ গ্রামে কিন্তু এখনো দেখা যায়। আর সেই দেখা দেওয়ার প্রধান কারণই কিন্তু হলো এই জলদূষণ। আচ্ছা, এর ফলে রোগী দিনে 30 থেকে 50 বার জলের মতো যেটা পায়খানা করে থাকেন উনি, এখানে কি হয়, ডায়রিয়ার মতো হয়ে যায়। এখানে কিন্তু ডায়রিয়া প্রায় মানে এতটাই সাংঘাতিক পর্যায়ে যায়, এখানে কিন্তু মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তো বমি করে, বমি হওয়া কিন্তু আরেকটা লক্ষণ। প্রচণ্ড বমি পায়খানার সাথে, মানে শুধুমাত্র ওটা 1-2 বার বা 5 বারের কথা নয়, এটা বহুবারের হয় কলেরা, ডায়রিয়ার আকার ধারণ করে। তার সাথে ফলে শরীরের অতিরিক্ত পরিমাণ জল বেরিয়ে গিয়ে অত্যাধিক দুর্বলতা, মাথা ব্যথা, মাথা ঘোরা, নানা রকমের উপসর্গ দেখা যায়। কেন? কারণ ডায়রিয়া হলে, দেখো ডায়রিয়া যদি হয় একটা মানুষের, বাচ্চাদের, এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, দেখো বাচ্চাদের অবস্থাটা, অতিরিক্ত পরিমাণে জল কিন্তু বেরিয়ে যাচ্ছে ডায়রিয়ার কারণে। এই যে অতিরিক্ত জলটা যে বেরিয়ে যাচ্ছে, তার ফলে কিন্তু ভীষণ ম্যালনিউট্রিশনে ভুগছে বাচ্চাটা, বা সে কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে, মাথা ঘোরাচ্ছে, অতিরিক্ত বমি করছে বা পায়খানা করছে, তার কারণে তার শরীর থেকে অতিরিক্ত পরিমাণে জল বেরিয়ে যাচ্ছে। আর জলদূষণের কারণেই কিন্তু এই কলেরা রোগটি দেখা দিয়ে থাকে। দ্বিতীয়ত যে রোগটা আমরা বললাম টাইফয়েড, যেটা হলো দূষিত জল পান করলে এই প্রকার জ্বর দেখা যায়। টাইফয়েডের প্রধান উপসর্গ কিন্তু ধুম জ্বর। সেই জ্বরটা কিন্তু দেখা যায় এই জলের কারণেই, এই দূষিত জল পান করার কারণেই কিন্তু টাইফয়েড
এই অসুখটা কিন্তু দেখা যায়। দেখো একটা কথা বলি, গ্রামাঞ্চলে আমরা দেখতে পাই নানা রকমের এই যে টাইম কল বা টিউবওয়েল এইগুলো যেগুলো রয়েছে সেগুলো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আশেপাশের কোনো পুকুর জলাশয় এখান থেকে হয়তো নেওয়া হয়েছে, বা হয়তো টাইম কল যেটা হয়তো মাটির নিচ থেকে আসছে অনেকটা মানে বিশুদ্ধ জল। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে আশেপাশের কোনো পুকুর জলাশয় এগুলো থেকেই হয়তো তারা লাইন করেছে এবং সেখান থেকেই হয়তো সেই জলটা সরবরাহ করা হচ্ছে। সেটা আমরা আপাত দৃষ্টিতে ভাবছি বিশুদ্ধ, কিন্তু কোনো কোনো অংশ কিন্তু হতে পারে সেই দূষিত জলই হয়তো সে পাইপে করে এখানে আসছে। হ্যাঁ, কারণ অনেক ক্ষেত্রেই গ্রামের দিকে কিন্তু জল মানেই ওই নদী, জলাশয়, পুকুরের জলের উপরেই কিন্তু মানুষজন নির্ভর করছে। তো দেখো এর ফলে কি হচ্ছে, ওই যে জলটা ওটা দূষিত না বিশুদ্ধ আমরা কিন্তু জানি না। গ্রামাঞ্চলের মানুষরা কিন্তু সেইটাই পানীয় হিসেবে ব্যবহার করছে বা রান্নার জলে ব্যবহার করে থাকছেন, বা তারা স্নান করছেন ওই জলে। তাতে কি হচ্ছে, স্নান করার ফলে এই যে তারা ওই জলে স্নান করছেন, নানা রকমের চর্মরোগ দেখা দিচ্ছে। তাছাড়াও এই যে খাওয়া এই জলটা পানীয় হিসেবে ব্যবহার করছেন, তার ফলে নানা রকমের কলেরা, টাইফয়েড এই সমস্ত রোগ কিন্তু দেখা দিচ্ছে। আর টাইফয়েডে কিন্তু প্রথম লক্ষণই হলো ধুম জ্বর, এবং তাতে অনেক ক্ষেত্রে তারা এরকম হয়ে যায় হয়তো কিছু সেন্স হারিয়ে ফেলে, বা এতটাই জ্বর থাকে যে তারা হয়তো বুঝতে পারে না, অনেকটা মাথা ঘোরানো একটা ব্যাপার থাকে, ভীষণ দুর্বল হয়ে যায়। এই জিনিসটা কিন্তু হয়ে থাকে, আর সেটা জলের কারণেই কিন্তু হয়ে থাকে। দেখো শরীরে একটা ব্যথাও কিন্তু সৃষ্টি হয় এই টাইফয়েড রোগের কারণে, মাথা যন্ত্রণাও কিন্তু হয়। আর সব থেকে আরেকটা বড় কারণ, সেম কারণ, যেটা পেটের অসুখ, যেরকম ডায়রিয়া জাতীয় জিনিসপত্রও কিন্তু হতে পারে। আচ্ছা, আমরা তারপরে এবারে পড়বো কুষ্ঠ। কুষ্ঠ বিষয়টা কি, এটি এক প্রকার চর্মরোগ। এই যে আমি বলছিলাম না যে স্নান করা, একটা পুকুরে যেখানে সবাই একসাথে ওই আবর্জনা ফেলা হয়েছে, আবার ডিটারজেন্ট ফেলা হচ্ছে, জামা কাপড় কাচা হচ্ছে, বাসন মাজার জন্য নানা ধরনের পদার্থ, কেমিক্যাল জিনিসপত্র ব্যবহার করা হচ্ছে, তার সাথে সাবান ব্যবহার করছে। এই যে ব্যবহার করছে, তার আবার ওখানেই স্নান করছে মানুষজন একই জলে। তার মানে কি দূষিত জলেই কিন্তু মানুষজন স্নান করছে, তার ফলে নানা রকমের চর্ম রোগের সৃষ্টি হয়। তার এটাই একটা অন্যতম একটা রোগ, সেটা হলো কুষ্ঠ। যার ফলে কি হচ্ছে, দেহের অনাবৃত অংশ যেমন হাত ও পায়ের চামড়ায় সংক্রমণের ফলে এই রোগ দেখা দেয়। হাত এবং পায়ের চামড়ায় এই ধরনের চর্মরোগ দেখা যায় কারণ এই জলদূষণের সংক্রমণের ফলে। এর ফলে চামড়ার কিছু অংশ লাল হয়ে ফুলে ওঠে, ওই সমস্ত জায়গা ঘা মতো হয়ে যায় ওই চর্মরোগের কারণে। সেখানে ব্যথা হয়, পরে এইসব স্থানে ঘায়ের মতো হয়ে যায় এবং তা থেকে পুজ এবং রক্ত বের হয়। ওইটাই যদি সাংঘাতিক আকার ধারণ করে, ওইটুকু জায়গায় চর্মরোগটা যেখানে হচ্ছে হাত বা পায়ে, সেটা যদি সাংঘাতিক আকার ধারণ করে, তাহলে ওখান থেকে কিন্তু পরবর্তীকালে যদি সেটা বাড়াবাড়ি হয়ে যায়, পুজ রক্তও কিন্তু বেরোয়। এখানে চিকিৎসায় রোগটি বর্তমানে সারানো হয়েছে, যার একটি বায়ুবাহিত সংক্রামক রোগ। দেখো এই যে চর্মরোগ, এটা কিন্তু নানা কারণে হতে পারে। জলদূষণ কিন্তু একটা প্রধান কারণ, তার সাথে বায়ু দূষণের কারণে অনেক ক্ষেত্রে চর্মরোগ হতে পারে। তো এই চর্মরোগের ফলে কিন্তু নানা ধরনের ওই জায়গাটা কিন্তু সাংঘাতিক পরিমাণে একটা ঘা হয়ে যায়, রক্ত বেরোয়, পুজ বেরোয়, জায়গাটা ধীরে ধীরে পচন ধরতে থাকে। তো এইটা কিন্তু আরও মারাত্মক রোগে কিন্তু ধারণ করতে পারে। তাই এই জিনিসটা কেন হয়ে থাকে, ওই যে দূষিত জলে স্নান করা বা দূষিত জল পান করা, এই কারণেও কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, তো এবার আমরা চলে যাব যে ভাইরাস ঘটিত রোগের ক্ষেত্রে। ভাইরাস ঘটিত রোগের মধ্যে প্রধান একটা রয়েছে যেরকম হেপাটাইটিস বি। এটি খাদ্য ও জলে ভাইরাস সংক্রমণের ফলে ঘটে থাকে। শিশুরা দ্রুত এই রোগে আক্রান্ত হয়। দেখো যেসব জল, যেটা দূষিত জল, তার ফলে কিন্তু কি হচ্ছে, শিশুদের মধ্যে এটা একটু বেশি প্রকোপ দেখা যায় হেপাটাইটিস বি এর, কারণ ওইটাই ভাইরাস সংক্রমিত রোগ যেটা জলের মাধ্যমে হয়ে থাকে। এখানে কি হয়, এই রোগে মুখ, চোখ ও শরীরের চামড়ায় হলুদ রঙের আভা দেখা দেয়। মুখ, চোখ, আমরা যাদের হেপাটাইটিস হয় মানুষজন, তারা কিন্তু নিজেরাও চারিদিকটা হলুদ দেখে থাকেন, বা মুখ চোখে একটা হলুদ রঙের আভা দেখা দেয়। পেটে ব্যথা, বমি ভাব এরকম হয়, বদহজম হয়। এই রোগের সঠিক চিকিৎসা না হলে লিভারে ক্যান্সার হওয়ার কিন্তু আশঙ্কা থেকে থাকে। যদি হেপাটাইটিস বি এর সঠিকভাবে যদি চিকিৎসা না হয়ে থাকে, তাহলে কিন্তু ক্যান্সারজনিত রোগ, লিভারে ক্যান্সারজনিত রোগও কিন্তু দেখা দিতে পারে। আর এই পুরোটাই কিন্তু জলদূষণের কারণে।
আচ্ছা, আর একটা যেটা পোলিও, এই পোলিও রোগটাও কিন্তু জলদূষণের কারণে হতে পারে। তার সাথে জলবসন্ত, চিকেন পক্স এই ধরনের রোগের ক্ষেত্রে হতে পারে। সাধারণত এই জলবসন্ত বা চিকেন পক্স এটা বায়ুবাহিত রোগ, কিন্তু জলদূষণের কারণেও কিন্তু এটা হয়ে থাকতে পারে। কারণ এই যে আমরা দূষিত জল পান করা, স্নান করা, এই জিনিসগুলো হয়ে থাকছে, তার কারণেও কিন্তু হতে পারে। আচ্ছা, আরেকটা হলো রাসায়নিক দূষণ ঘটিত রোগ। আমরা এতক্ষণ পড়লাম ব্যাকটেরিয়া, ভাইরাস, এবার আমরা পড়ব রাসায়নিক দূষণ ঘটিত রোগ। তার মধ্যে প্রধান হলো আর্সেনিক যৌগ। দেখো, জলের মধ্যে আর্সেনিক যৌগ যদি থাকে, তার ফলে কি হচ্ছে, মারাত্মক ধরনের রোগের সৃষ্টি হতে পারছে। দাঁতে ক্ষতি হচ্ছে, চর্মরোগ হচ্ছে, চামড়ায় ক্ষতি হচ্ছে, চোখে ক্ষতি হতে পারে। তো নানা ধরনের আমাদের একটা মানুষের মধ্যে যে বিভিন্ন ধরনের অর্গানস থাকে, সেগুলোতে কিন্তু ক্ষতি হতে পারে। ঠিক আছে, তারপরে জলে উপস্থিত নানা ধরনের যে ধাতব যৌগ থাকে, সেইখান থেকেও কিন্তু চর্মরোগ। কারণ এই যে রাসায়নিক দূষণ ঘটিত রোগ মানে হলো জলে যে ধাতব যৌগগুলো থাকে, এই ধাতব যৌগগুলো থেকেও কিন্তু পেটের রোগ হয় বা চর্মরোগ হয়, আর তার থেকে কিন্তু নানা ধরনের মারাত্মক ধরনের অসুখ হতে পারে। তো এবারে আমরা একটু শেষের দিকে যাই। আমরা অলরেডি অনেকটাই পড়ে ফেলেছি রোগ বা এই উৎস পড়ে ফেলেছি। জলদূষণ কাকে বলে, পরিবেশ কাকে বলে, হ্যাঁ আমরা পরিবেশ কাকে বলে, পরিবেশ দূষণ কাকে বলে, জলদূষণ কাকে বলে, জলদূষণের উৎস, জলদূষণ থেকে কি কি ধরনের রোগ তৈরি হতে পারে, এই সমস্ত ইভেন রোগগুলো কিন্তু কোন কোন আলাদা, ব্যাকটেরিয়া ঘটিত রোগ, ভাইরাস ঘটিত রোগ, রাসায়নিক ঘটিত রোগ, এই যে এতগুলো রোগ, এগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এবার আমরা একটু শেষের পার্টে যাই, সেটা হলো জলদূষণ নিয়ন্ত্রণ ও দূরীকরণের উপায়। এই যে জলদূষণ নিয়ন্ত্রণ ও দূরীকরণের উপায়, সেখানে অনেকগুলো উপায় কিন্তু কাজ করছে। প্রথম উপায় হলো জলে প্রধান প্রধান আধার, অর্থাৎ দেখো জলের যে প্রধান প্রধান আধার, যেগুলোর মধ্যে প্রথমে আসছে নদী, পুকুর, খাল, বিল, হ্রদ এবং সমুদ্র, এই যে জিনিসগুলো, এখানে সরাসরি আবর্জনা ফেলা কিন্তু বন্ধ করতে হবে। আবর্জনা ফেলা ডিরেক্টলি বন্ধ করতে হবে। তার সাথে শিল্পে ব্যবহৃত জল ফেলা বন্ধ করতে হবে। এই যে শিল্প কলকারখানায় যে ধরনের আমরা এই ছবিগুলো এতক্ষণ ধরে দেখলাম, শিল্প কলকারখানায় যে ধরনের আমরা কেমিক্যাল মিশ্রিত যে রাসায়নিক মিশ্রিত যে জলগুলো, এই যে আমরা আবার ছবিতে দেখতে পাচ্ছি রাসায়নিক মিশ্রিত যে জলটা পড়ছে, সেইটা কিন্তু ফেলা বন্ধ করতে হবে। এটা প্রধান একটা দূরীকরণের উপায়। দ্বিতীয় হলো কোনো নদী, পুকুর বা সমুদ্রে জল ফেলার আগে জলকে উন্মুক্ত পদ্ধতিতে পরিশোধিত করতে হবে, যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম, যে এই যে কলকারখানা থেকে যে এই দূষিত জলগুলো নিঃসৃত হচ্ছে, সেটাকে চেষ্টা করতে হবে কিভাবে পরিশোধিত করে তারপরে আমরা জলে ফেলি, নদী, খাল, বিলে ফেলা যায়। আগে কিন্তু পরিশোধিত করতে হবে, কারখানার তরফ থেকে এটা উদ্যোগ নিতে হবে, পরিশোধিত করতে হবে, তারপরেই কিন্তু সেটা ফেলতে হবে পুকুর, নদী, জল এরকম জলাশয় এরকম জায়গায়। তৃতীয়ত হলো পুকুর বা নদীর পাড়ে জামা কাপড় বা বাসনপত্র, জামা কাপড় হোক বা বাসনপত্র হোক বা নিজেরা স্নান করা হোক, নানা রকমের ডিটারজেন্ট, সাবান ব্যবহারের মাধ্যমে এটাও কিন্তু বন্ধ করতে হবে। এটা ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। আচ্ছা, চতুর্থত হলো চাষাবাদের কাজে অতিরিক্ত পরিমাণে রাসায়নিক সার ও কীটনাশক পদার্থের প্রয়োগ বা ব্যবহার বন্ধ করতে হবে। যেটা আমরা একটা উৎসর কথা বলেছিলাম, যে কৃষিকার্যে কি হচ্ছে, নানা রকমের রাসায়নিক পদার্থের ব্যবহার হচ্ছে। তো সেই যে রাসায়নিক পদার্থের ব্যবহার হচ্ছে, অতিরিক্ত পরিমাণে কীটনাশক ব্যবহার হচ্ছে, এই যে প্রয়োগটা অতিরিক্ত পরিমাণে, সেটাও কিন্তু বন্ধ করতে হবে, কারণ সেটাও কিন্তু জলদূষণের অন্যতম কারণ। আর সেটা যদি আমরা একটু কমাতে পারি, হ্রাস করতে পারি, এই পরিমাণটা যদি আমরা হ্রাস করতে পারি, তাহলে কিন্তু জলদূষণ অনেকখানি নিরাময় করা সম্ভব হবে। আচ্ছা, তারপরেরটা হলো সমুদ্রে জলে তেল ছড়িয়ে পড়া বন্ধ করতে হবে। এই যে সমুদ্রে বড় বড় জাহাজ যাচ্ছে, তাতে যদি তেলবাহিত জাহাজ, সেই তেলটা কিন্তু পড়া বন্ধ করতে হবে। সেই লক্ষ্যটা কিন্তু জাহাজের যারা আছেন তাদেরকেই দেখতে হবে, কারণ সমুদ্রে এই ধরনের তেল পড়ে যাওয়া কিন্তু সাংঘাতিক, কারণ তাতে কিন্তু প্রত্যেকের ক্ষতি হচ্ছে। জলজ উদ্ভিদ প্রাণী থেকে শুরু করে মানুষ, পশু, পাখি, প্রাণী সবার ক্ষতি হচ্ছে। ঠিক আছে, কারণ জঙ্গলে বহু পশু পাখিরা থাকে, যারা সেই সমুদ্রের জল বা সেইখানে মিশ্রিত সেই জল ওখানে জল খেতে আসছে, তার ফলে তাদের নানা ধরনের রোগ হচ্ছে, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। আচ্ছা, তারপরে হলো আবর্জনা। হ্যাঁ, আমার হয়েই গেছে। তারপরে হলো আমরা যে আবর্জনা যে ফেলছি পুকুরে, এই পুকুরে আবর্জনা ফেলাটাও কিন্তু আমাদের বন্ধ করতে হবে। মাটিতে, পুকুরে, এইসব জায়গায় কিন্তু আবর্জনা ফেলা বন্ধ করতে হবে। তো এই নিরাময়গুলো কিন্তু করতে হবে। ঠিক আছে, তো আমাদের আজকে এইটুকুই জলদূষণের। আমরা
প্রদূষণ আজকে অনেকটাই পড়ে ফেলেছি, প্রায় পুরোটাই পড়ে ফেলেছি। আমার মনে হয় ধন্যবাদ গো। আজকে আমাদের মানে এই যে আমরা মানে ক্লাস হলো, এটা বলা যেতে পারে একটা বাস্তববাদী ক্লাস। কারণ দেখো, এই যে তোমরা যারা আজকে স্টুডেন্ট, যারা পড়াশুনো করছো, তারা কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম আমাদের। তো এই কারণে ভবিষ্যৎ প্রজন্ম যেহেতু, তোমাদের এই যে বইয়ে তোমরা যে শিক্ষাটা নিলে, সেটা কিন্তু তোমাদের কাজে লাগাতে হবে। তো কাজে লাগানোর জন্য তোমাদের ভালো করে জিনিসটা বুঝতে হবে। আশা করি তোমাদের ম্যাম আজকে অত্যন্ত সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। অসংখ্য ধন্যবাদ দেব তোমাকে এত সুন্দর করে আমাদের ছাত্রছাত্রী বন্ধুদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আজকের মতো এডুকেশন অনলাইন এখানেই শেষ করব। আমরা আবার ফিরে আসবো আগামীকাল ঠিক সকাল 9:40 তোমরা আমাদের সঙ্গে থেকো আর মন দিয়ে ভালো করে পড়াশোনা করো। নমস্কার।